ভোট যদি ২৬শে ফেব্রুয়ারিতে হয়, অর্থাৎ আমি যখন আলোচনা করছি তার থেকে প্রায় ৬-৭ মাসের মধ্যে, সেই সময়টাতে কনসলিডেটেড অর্কেস্ট্রা বিএনপি বিরোধী যে সোশ্যাল মিডিয়ার প্রচারণা, সেটা কিভাবে মোকাবেলা করবে বিএনপি, এবং এই সময় যে নেতৃবৃন্দের চরিত্র হননে যেইভাবে অনলাইনে যারা সংখ্যাগরিষ্ঠ, যারা অনলাইনে এরই মধ্যে সরকার গঠন করে বসে আছে, তাদের প্রচারণা কিভাবে মোকাবেলা করবে বিএনপি, এটি নিয়ে বিএনপি ভাবছে কিনা, এবং এই প্রচারণার অপপ্রচারণার ফাঁদে কিভাবে মানুষ পড়তে পারে তার একটি উদাহরণ দিয়ে আমি বিএনপি মিডিয়া সেল এবং বিএনপির এই যে গণমাধ্যম ন্যারেটিভ তৈরি করার জন্য তারা কি কাজ করছে সেই প্রশ্নগুলো রাখবো আজকের আলোচনায়। এগুলো অপ্রিয় সত্য কথা কিন্তু শুনতে হবে, না হলে আমাদের সামগ্রিক বিপদ আছে। আমাদের বলছি বাংলাদেশের দল হিসেবে বিএনপির বিপদ মানে আমি এখন শুধু বিএনপির বিপদ দেখি না, আমি মনে করি বাংলাদেশের বিপদ। সেই জায়গা থেকেই আমি নানা রকম কথা বলি। তার আগ দিয়ে বিএনপি মিডিয়া সেল নিয়ে একটি তাদেরই ছেলে মেয়েদের করা একটি কৌতুক ভিডিও আপনাদের দেখাই, আলোচনায় ফিরছি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা। এটা হচ্ছে গুজববাজ, বসন্ত আর পেছনে পেছনে হাঁটছে বিএনপি মিডিয়া সেল। তুমি বন্ধু কালা পাখি, বিএনপিকে বলছে তুমি বন্ধু কালা পাখি, কিন্তু মিডিয়া সেল অর্থ করে কিছু বলছে না। যেখানে লিখছে যে গুজববাজ যখন সফলভাবে বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেয়। হাস্যকর, কিন্তু আমি ব্যাখ্যাটা করার জন্য এই ভিডিওটা দেখিয়েছি যে গুজব যখন ছড়ানো হচ্ছে, পিছনে পিছনে অন্ধকারে হাঁটছে, চুপচাপ কিছু বলছে না গুজববাজদের বিএনপি, এবং সে প্রকাশ্যেই বলছে তুমি বন্ধু কালা কালা, কিন্তু চুপ করে হাঁটছে, কিছু বলছে না। বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দলটির মিডিয়া ন্যারেটিভ, বিএনপি মিডিয়া সেল যেটা স্ট্রং হওয়ার কথা ছিল, সেটা নিয়ে হতাশা থেকে বিএনপি ছেলে মেয়েরাই বানিয়েছে। এটি আমার যতদূর বিশ্বাস। কেন এই আলোচনাটা আমি করছি? এই আলোচনাটা করছি কেননা এই ধরনের একটি গুজব আমি নিজেও অংশীদার হয়েছি জেনে না বুঝে। এখন সেটার জন্য কি আমি অনুতপ্ত? না, আমি অনুতপ্ত না। আমি আমার ভুলটা ধরিয়ে দিতে চাচ্ছি। কি সেটা হলো বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবের একটি বক্তব্যকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় আমি একটা লেখা লিখেছি। আমি দেখছি অনেকেই এটি নিয়ে লিখছে, এবং আমার মনে হয়েছে যে এটি তো মারাত্মক স্খলন। 5 আগস্টের পরে তো এভাবে কথা বলা কোনো রাজনৈতিক দলের উচিত না, নেতার উচিত না। যেখানে বিএনপির মধ্যে শীর্ষ দলটির নেতা তারেক রহমান এবং মির্জা ফখরুলরা শান্তি সম্প্রীতির বাণী ছড়িয়ে দিচ্ছেন, সবাইকে নিয়ে একসাথে ভোট করা, কেউ যেন ভোট কেন্দ্রে আসতে ভয় না পায়। এনসিপি এবং জামায়াত তারা বলার চেষ্টা করছে বিএনপি ভোটের পরিবেশ নষ্ট করবে। সেই ধরনের একটি বাণী অর্থাৎ কথা এসেছে আসাদুল এই যে অ্যাডভোকেট হাবিবের মুখ থেকে, কিন্তু সেটি যে কাট পেস্ট করা এবং টুইস্ট করা সেটি আমার বুঝতে দেরি হয়েছে। প্রথমে আমি কেন অপপ্রচার হচ্ছে সেটার জন্য বলে আমি ভিডিওটা দেখাচ্ছি। সাকিব মাহবুদ্দিন আমার ফেসবুকে আমার এক বন্ধু, উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক এনসিপি, তিনি লিখছেন যে ভোট দেওয়া হয়ে গেছে, সবাই বাড়ি যান। এই যে বিএনপি নেতা বলেছেন এভাবে। এখন এনসিপির মতো দলটির সমস্যা হচ্ছে এদের যতজন নেতা ততজনই কর্মী আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। সুতরাং নেতৃবৃন্দের যেখানে দায়িত্বশীল আচরণ করার কথা ছিল, কথা বলার কথা ছিল, সেটা না করে তারা মাঠের গুজববাজ কর্মীর মতো কথা বলছেন। যেমন গাজীপুরে যেই একজন সাংবাদিক তুহিনকে হত্যাকাণ্ড করা হলো, সেখানে সার্জিস যে স্ট্যাটাস লিখেছে সেটা 2-2.5 লক্ষ মানুষ রিয়াকশন দিয়েছে, শেয়ার হয়েছে। সার্জিস লিখেছে কি যে বিএনপির নেতার চাঁদাবাজি প্রতিবাদ করতে যেয়ে এই যে খুন হতে হলো তুহিনকে। সূক্ষ্মভাবে দেখতে হবে যে গাজীপুরে 2টি ঘটনা ঘটেছে। একটি বিএনপি কর্মীরা থেতলে দিয়েছে, একই ঘটনার নিচে একজনকে মেরে ফেলেছে, এবং এই 2জন বন্ধু ছিল। বোঝাই যাচ্ছে যে এটি সম্মিলিতভাবে বিএনপি চাঁদাবাজি বন্ধ করার জন্য কথা বলার প্রেক্ষিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের রক্তের দগদগে ঘা আছে এখনো। মিটফুটের ঘটনার শোক আমরা কাটাতে পারিনি। এরপরে গাজীপুরের একজন সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা, কত বড় মিথ্যাচার। পরে দেখা গেল যে গাজীপুরে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য বিষয় জড়িত। একজন নেশাখোর আছে এবং তার স্ত্রীকে দিয়ে কিংবা একজন নারী বান্ধবীকে দিয়ে টোপ ফেলিয়ে যেই ঘটনা ঘটানো হচ্ছিল সেইটার ভিডিও করছিলেন তুহিন। সেটাকে কিভাবে চাঁদাবাজির পর্যায়ে নিয়ে গেছে, এবং চাঁদাবাজি মানেই যেহেতু বিএনপি একটি ন্যারেটিভ প্রতিষ্ঠার এরই মধ্যে কিছুটা সাফল্য হয়েছে। সুতরাং এইগুলো নেতৃস্থানীয় জায়গা থেকে যখন বলা হচ্ছে, আগেই বলেছে এনসিপির যতজন নেতা ততজন
কর্মী, এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তাদের নেতাদেরকে এই গুজব প্রচার করা হচ্ছে, যেটা সার্জিস করেছে, সাকিব মাহাদি করেছে। এখন সেটা নিয়ে আমিও বিভ্রান্ত হয়ে আমি লিখেছি যে এভাবে তো কথা বলা উচিত না, উনি কেন এইভাবে কথা বলছেন। ওনার দুটি বক্তব্য যেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে সেটা শুনবেন, এবং উনি আসলে কি বলেছেন সেটা শুনবেন। সেটা শোনার পরে আমি বিএনপি মিডিয়া সেল নিয়ে কথা বলবো। আমি মনে করি যত চেষ্টাই করি না কেন, কেউ কেউ দূরে থাকতে পারে, কিন্তু ধানের শীষের বাইরে নৌকা নাই। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। এখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা থেকে যখন বলেন মাঠে যে কেউ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফিরে আসতে পারবে, এটা আমার মনে হয় না, এটা একটা প্রচ্ছন্ন হুমকি। এইটি স্বাধীনভাবে ভোট দেওয়া, মত প্রকাশ করার অধিকারের একেবারে অন্তরায়। এই ভাষায় তো বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ কথা বলছে না, সেটা তো 5 আগস্টের পূর্বের রাজনীতি, সেটাই আমি লিখেছিলাম, এবং এটি নিয়ে যথেষ্ট প্রতিবাদ জানানোর সুযোগ আছে। কিন্তু তিনি এই কথাটা কাকে বলছেন? তিনি কি সাধারণ ভোটারদের বলছেন, জামায়াত ইসলামীকে বলছেন, না দলের ভিতরে যারা দলের কর্মী তারা দলের সাথে বিট্রে করে নির্বাচনের আগে জামাতের পক্ষে কাজ করবেন তাদেরকে উদ্দেশ্য করে তার কর্মী সভায় বলছেন? সেটি বোঝার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এত চেষ্টাই করি না কেন, কেউ কেউ দূরে থাকতে পারে, কিন্তু ধানের শীষের বাইরে নৌকা নাই। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। এত বছর অত্যাচারিত হচ্ছে, হাত নাই, চোখ নাই, পা নাই, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, পুকুর নাই, সব মাছ ধরে নিয়ে গেছে। এতদিন পরে একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা মনে করছি বাড়িতে আমরা থাকতে পারবো, নিশ্চিন্তে ঘুমাতে পারবো। সেখানে আপনার খেয়াল খুশি মতো দলের বাইরে সিদ্ধান্ত নিয়ে আমাকে দলের বাইরে ভোট দিতে বলবেন, এবং যে বলবে তা আমার মনে হয় যে বাসায় আসতেই তার কষ্ট হবে। এটা খুবই আশ্চর্য। বিএনপি কর্মী এটা মানবে না, কোনোভাবেই মানবে না। যেখানে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল দু একটা বাদে তারেক রহমানের সিদ্ধান্তকে এক বাক্য মেনে নিচ্ছে, সেখানে আমরা দল করে দলের কারণে কেউ আমার উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, কেউ এমপি হয়েছে, আমরা বড় বড় কথা বলছি, নেতা হয়েছে, আর সেই দলের সিদ্ধান্ত মানবো না, এখন তো সেই সময় না। অর্থাৎ দলের কর্মী সভায় তিনি কেউ কেউ অভিযোগ করেছে যে আমাদের এলাকার উপজেলা চেয়ারম্যান তো উনি জামাতের পক্ষে কাজ করছেন, এটা সেটা। তখন তিনি বলছেন যে এই সময় জামাতকে ভোট দিতে বলবেন কোন দলের নেতা যারা এতদিন বিএনপি করছে, দলের দুঃসময় আমরা কি না হারিয়েছি, এখন যদি এটা করবেন তাহলে তো মনে হয় বিএনপির কর্মীরা এটা মেনে নেবে না, সেটা বলতে যাচ্ছিলেন। কিন্তু সেটিকে সামগ্রিকভাবে তোলা হয়েছে এরকম যে সাধারণ মানুষকে তিনি হুঙ্কার দিচ্ছেন যে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা, দাঁড়িপাল্লায় ভোট দিলে কেউ হাত পা নিয়ে বাইরে আসতে পারবে না। এখন এইটি নিয়েই আলোচনা সামগ্রিকভাবে হয়েছে এবং তাকে তার চরিত্র হনন করার চেষ্টা হচ্ছে। এখন সেটি বললাম যে আমার মতো মানুষ যেহেতু রাজনীতি সচেতন, রাজনীতি নিয়ে আলোচনা করে এই বক্তব্য না ধরেই আমার ক্ষুব্ধ হয়েছি। আমি সোশ্যাল মিডিয়াতে লিখেছি উনি তো হাসিনার ভাষায় কথা বলছেন, জাতীয় পার্টি এনসিপির নেতারা লিখছেন, তখন সাধারণ মানুষ এই পার্থক্যটা কিভাবে করবেন ভালো এবং খারাপের মধ্যে, আসল তথ্য এবং নকল তথ্যের মধ্যে? সেটা একটি বড় প্রশ্ন, এবং এই প্রশ্ন তো শুধু আমরা এই হাবিবের এই কথার প্রেক্ষিতে দেখছি না, নানান জায়গায় আমরা দেখছি যে মিটফোর্ডের ঘটনা থেকে শুরু করে এই যে গাজীপুরের ঘটনার সাংবাদিক হত্যার পুরোটা দায় তারেক রহমান বিএনপির উপরে পড়েছে। এখন সেখানে কি করা যেতে পারে? একটু দেখে দেখে আচ্ছা ঠিক আছে এটা তো আমরা করিনি যেহেতু লোকজন বললে আর কি করা যাবে, এইটা করবেন, না কোনো স্ট্র্যাটেজি করবেন, কোনো ভাবনা তৈরি করবেন, কোনো নতুন রাজনীতি তৈরি করবেন, কোনো নতুন প্রচার ইনিশিয়েটিভ নিবেন? এখন কি সেই ইনিশিয়েটিভ হতে পারে সেটি নিয়ে নিশ্চয়ই যারা বিএনপি রাজনীতির পলিসি মেকরদের নির্বাচনী কমিটি তৈরি করেছেন, আমি জানি না নির্বাচনী কমিটি তারা তৈরি করেছেন কিনা, সেখানে গণমাধ্যমের ভূমিকা কিভাবে সন্নিবেশিত করা হবে। বিএনপি মিডিয়া সেল, বলে রাখি যে মন্দের ভালো যে অ্যাটলিস্ট বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দলের একটা মিডিয়া সেল পেজ আছে, অন্যান্য সব দলের সোশ্যাল মিডিয়া পেজ আছে। মিডিয়া সেল নামক ধারণাটি রাজনীতিতে নতুন, যেটা যে আমাদের মিডিয়া সেল আমি দেখিনি, আওয়ামী লীগের মিডিয়া সেল তো দেখেই নাই, কিন্তু বিএনপির মিডিয়া সেল নামক যেই ধারণাটি আছে সেখানে কি করছে মিডিয়া সেল, বিশেষ বিশেষ দিনে দু একটি কার্টুন করা, যারা ভূমিকা রাখছে তাদেরকে কন্ট্রিবিউট করা, এর বাইরে দলের রাজনীতির যেই বক্তব্য রাজনৈতিক নেতৃবৃন্দের সেটি প্রচার করাই কি মিডিয়া সেলের কাজ, নাকি সেটা রাজনৈতিক দলের মূল আসল সোশ্যাল মিডিয়ার পেজের কাজ? এই ডিফারেন্সিয়েট করাটা খুব জরুরি।
আমার হিসেবে মিডিয়া সেলের কাজ হওয়া উচিত, যেখানে অপপ্রচার হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের প্রতিনিধি আছে প্রত্যেকটা জেলায় উপজেলায়, সেখানে দ্রুত তাদেরকে কানেক্ট করে আসল ঘটনার চিত্রটা সামনে নিয়ে আসা। যেমন গাজীপুরের যেই ঘটনা, মিটফুটের যেই ঘটনা, কিংবা যদি এই হাবিবের বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, তাহলে হাবিবের আসল বক্তব্য নিয়ে সেইটার বক্তব্যটাকে একসাথে লাগিয়ে অপপ্রচার যে হচ্ছে সেটি তুলে ধরার কাজ কিন্তু এটি মিডিয়া সেল করছে না। করছে খেয়ে না খেয়ে যারা দলের জন্য নিবেদিত প্রাণ, যারা ন্যূনতম 5 পয়সা দল থেকে কোনো সাহায্য পায় না, ভবিষ্যতেও পাবে কিনা তারা জানে না। আমার কাছে বিএনপি ছেলে মেয়ে, যেহেতু আমি রাজনীতির বয়ান নিয়ে কথা বলি, বিএনপি ছেলে মেয়েরা মনে করে যে আমি তাদের পক্ষে কাজ করছি। আমি বারবার বলি আমি বাংলাদেশের পক্ষে কাজ করছি। তারা আমাকে আপন ভেবে তারা কান্না করে রীতিমতো। আমাকে গতকালকেও, আমি নাম বলছি না, একটা ছেলে কেঁদেছে যে শাহেদ ভাই আমরা তো এভাবে পারছি না, আমাদেরকে একটু বাঁচান। আমি বলছি কিভাবে আমি বাঁচাতে পারি, যেখানে আমার কাছেও তো কেউ পরামর্শ চায় না যে না আপনি আপনার মেধা দিয়ে, আপনার যুক্তি দিয়ে কিভাবে মিডিয়া সেল কিংবা অন্যান্য জায়গাগুলোকে অ্যাক্টিভেট করা যায়, অপপ্রচারের বিরুদ্ধে কথা বলা যায়, আপনি আমাদের ছেলে মেয়েদেরকে একটা ট্রেনিং দেন। নো, নাই, কেউ তো এই ভূমিকাটা চায় নাই। তো আমি তোমাকে কিভাবে বাঁচাবো? অনেকেই মনে করেন যে না বিএনপির অঢেল টাকা চাঁদাবাজি করছে, অনেক টাকা ইনকাম করছে, ছেলে মেয়েদেরকে পয়সা দিচ্ছে। নো, না, সিঙ্গেল পেনি আমার জানা মতে কেউ নেই যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তারা দলের অভ্যন্তর থেকে কোনো নেতৃবৃন্দর কাছ থেকে এই মর্মে তারা পেয়েছেন যে না ঠিক আছে, আমরা এই মিডিয়া সেল কিংবা মিডিয়া প্রোপাগান্ডা তুলে ধরার জন্য, দূর করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব। কি হতে পারে মিডিয়া সেল? হতে পারে যে না যেই জায়গায় ঘটনা ঘটছে সেইখানে অন্য প্রতিনিধিদেরকে দিয়ে পত্রপত্রিকার কিংবা দিদের পক্ষে দিনকাল নামক যে পত্রিকাটা আছে সেটিকে স্ট্রং করা, সেইটার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কালবালার মতো করে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ স্ট্রং করা, সেখানে প্রতিনিয়ত রাজনীতির বয়ান তৈরি করা। করছে কিনা? না, করছে না। মিডিয়া সেল নিজে নাম দিয়ে না করুক, সোশ্যাল মিডিয়াতে যে অসংখ্য অগণিত পেজে আছে, ফলোয়ার আছে, তাদের সাথে এনগেজমেন্ট বৃদ্ধি করা, যেন তারা বয়ান তৈরি করে, তারা পক্ষে কথা লিখে, তারা আসল সত্যটা তুলে ধরে। না, করছে না। এমনকি এই ধরনের যেসব ঘটনা, অপপ্রচার, গুজব, এগুলো নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বৃদ্ধি পেতে থাকবে এবং রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দগুলো তো অংশ নেবে। বিএনপির রাজনীতি যেহেতু পলিশড রাজনীতি, সুস্থ মানুষের রাজনীতি, তারা তো আর এই রাজনৈতিক নেতৃবৃন্দ অন্য রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সরাসরি আক্রমণ করবে না, যেটা করছে সাজিস। কিন্তু তাদেরকে তো মেধাটা কাজে লাগাতে হবে, মেধা খাটাতে হবে। সেই মেধা খাটানোর জন্য যে মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে অ্যাক্টিভেট করা, তাদের কাছে বিনিয়োগ করা, তাদের ওখান থেকে যারা ইনফ্লুয়েন্সার আছে সমাজে তাদেরকে নিজেদের বলয়ের মধ্যে নিয়ে এসে বয়ান তৈরি করা, তাদের নিজেদের তত্ত্বাবধানে যদি কোনো পেজ চলে থাকে সেখানে কিভাবে তথ্য দিয়ে এবং তাদেরকে সহযোগিতা দিয়ে, সাপোর্ট দিয়ে। আমি একটা পত্রিকার নাম উল্লেখ করতে পারি, দ্য ডেইলি ক্যাম্পাস। এইটি খুললেই দেখা যাবে সারা বাংলাদেশে কোথায় ছাত্রদল চাঁদাবাজি করছে। ডেইলি ক্যাম্পাস যে চালায় সে কি শিবির করে, জামাত ইসলাম করে? আমাদের বিশ্বাস না। কিন্তু সেখানে বিজ্ঞাপন দিচ্ছে ইসলামী ব্যাংক। যার নুন খাচ্ছে তার গুণ গাইতে বাধ্য। ইসলামী ব্যাংকের মোটা অঙ্কের বিজ্ঞাপনের প্রেক্ষিতে ডেইলি ক্যাম্পাস সারা বাংলাদেশের ছাত্রদল এবং ছাত্র বিএনপি রাজনীতি নিয়ে যেসব নোংরা নেগেটিভ সংবাদ তৈরি করছে ক্ষণে ক্ষণে, সেটি একটি তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে শিবিরেরা। বিএনপি কাকে কার মাধ্যমে দিয়ে কাজ করছে? বিএনপির এই ধরনের কোনো পত্রিকা প্ল্যাটফর্ম আছে নাকি? যদি না থেকে থাকে, এগুলো তৈরি করার জন্য তারা চিন্তা করছে কিনা? নির্বাচন পূর্বে যে অপপ্রচার হবে সংঘবদ্ধ, সেই অপপ্রচার রোধে বিএনপি মিডিয়া সেল কি বিএনপি রাজনৈতিক দলের মূল পেজের মতো করেই তারা নেতার বক্তব্য প্রচার করবে, নাকি না তারা এই যে বুদ্ধিবৃত্তিক জায়গাগুলো কানেকশনস বিল্ড করা, বয়ান তৈরি করা, নানান রকম প্ল্যাটফর্ম তৈরি করবে, তাদেরকে অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক সহযোগিতা দিবে, যারা কাজ করছে তাদের ইনসেন্টিভ দিবে, কিভাবে নতুন মেধা হাজির করা যায় আরো সেটি নিয়ে প্ল্যান করবে। প্রত্যেকটা জায়গায় জেলা উপজেলায় যেসব সাংবাদিক আছে, দিনকালের হোক অন্যান্য পত্রপত্রিকার হোক, তাদের সাথে কানেকশনস বিল্ড করে সাথে সাথে ঘটনা, যেই ঘটনার কি নিয়ে অপপ্রচার হচ্ছে তার পাল্টা ঘটনা হাজির করবে। এগুলো কাদের কাজ? বিএনপির গণমাধ্যম সেকশন যারা পলিসি নির্ধারণ করছেন তারা যদি এটা না করেন, কারা করবে এটা? আপনাদের কি মনে হয় যে রাজনীতি এভাবেই আল্লাহর দয়ায় চলবে, আল্লাহর সহানুভূতিতে চলবে, নাকি মাঠে সক্রিয় হতে হবে আপনাদের? যদি হতে হয়, তারা হচ্ছেন সক্রিয়। কে কাজ করছেন,
কোন সেল গঠিত হচ্ছে? চাঁদাবাজি কিংবা ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান দখল করার যে কথা শুনছি আমরা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে, তাদের মধ্যে কে কে এগিয়ে আসছে যে না আমাদের এই খাতে ইনসেন্টিভ দেওয়া দরকার? আমার জানা নেই। যদি বিএনপি মনে করে না এভাবেই চলবে, এভাবেই হবে, যেভাবে হচ্ছে, তাহলে তো হবেই। বিএনপি বিপদে পড়লে বিএনপি বিপদে পড়বে, আমরা বিপদে পড়বো কিনা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলাদেশ বিপদে পড়বে। সে কারণেই আজকের এই আলোচনা। আশা করি যে এর মধ্যে দিয়ে আমি কারোর উপর ব্যক্তিগত ক্ষোভ ঝাড়িনি, সংকটের জায়গাটা বলার চেষ্টা করেছি। নিশ্চয়ই বিএনপি মিডিয়া সেল কিংবা মিডিয়া সংক্রান্ত বিষয়গুলো যারা ভাবছেন তারা ভেবে দেখবেন কিভাবে আগাবেন, কোন পথে আগাবেন। সবাইকে ধন্যবাদ।